রাজ্যপালের ডাক রাজভবনে মৎস্য পাগল লক্ষ্মীকান্ত বর্মন। মাছের প্রতি ভালোবাসা আর অভিনব উদ্যোগের স্বীকৃতি। স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে রাজভবনে রাজ্যপালের আমন্ত্রণ পেলেন মৎস্য পাগল লক্ষ্মীকান্ত বর্মন। মাছ চাষ ও মৎস্যপ্রেমের এই অনন্য পথচলা এবার পৌঁছে গেল রাজভবনের দরবারে। আচ্ছা, আপনার হাতে একটা সংরক্ষিত জারে মাছ সংরক্ষণ করে রাখা আছে এবং এর আগে আপনি বললেন 156 প্রজাতির মাছ আপনি সংরক্ষণ করে রেখেছেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এখন মোটামুটি যেটা প্রাকৃতিক নিয়মে মাছ চাষটা মাছগুলো মরে যাচ্ছে, নদী নালা খাল বিলে কীটনাশক ওষুধ দিয়ে ব্যবহার করার পরে মাছগুলো মরে যাচ্ছে এবং এই প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, অর্থাৎ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলুপ্ত হওয়ার জন্য আমি ভাবলাম যে না, এগুলোকে একটু জালে সংগ্রহ করি। তার কারণটা হচ্ছে এইরকম, অর্থাৎ যারা সাইন্টিস্ট বৈজ্ঞানিক ছেলেগুলো মাছ নিয়ে বই পড়বে, অর্থাৎ মাছ নিয়ে বই পড়বে, সব মাছ চিনবে, পুঁটি মাছ আছে, দাঁড়িকা মাছ আছে, ঝাড়াই আছে, চপড়া আছে, কলসিয়া আছে, তারপর এরকম মাছগুলো আছে। তারা ছবি দেখে হয়তো দেখবে, যে ছবি দেখে বলবে চিনবে এটা। আর যদি প্রাকৃতিকভাবে আমি যে সংগ্রহ করলাম এটা যদি দেখে, তাহলে আমরা ভাববে যে এই পুঁটিটা এই রঙ, এইভাবে আস্তে আস্তে তার গায়ের রঙটা এরকম, তার আঁশটা এরকম, এই যে এটা দেখবে, অর্থাৎ পড়াশোনা করবে। আর আজকাল আরেকটা জিনিস দেখতেছি আমি, মাছের বাজারে মাছ কেনা হয়, বাবুরা মাছ কেনার পরে মাছটাকে কিন্তু মাছ বাজারেই কিন্তু ছোড়া হয়, মাছ বেছে নিয়ে আসে, অর্থাৎ মাছ পেটারা ছড়ায় যেমন, আসবে ছড়ায় যেমন, তারপরে ও বাড়িতে নিয়ে এসে রান্না করতে যায় তার বউকে। কিন্তু তারাই ছেলে একজন বৈজ্ঞানিক হয়ে মাছ নিয়ে পড়াশোনা করতেছে। তাহলে তার বাবা মাছটাকে কিনলো, মাছটাকে খাইলো, অথচ তার ছেলে যে বই পড়ছে, মাছ নিয়ে বই পড়তেছে, সে মাছটাকে চিনলই না। আবার কি আছে, এই যে মাছ, একটা পুঁটি মাছের রান্না কীভাবে হবে, পুঁটি মাছের আঁশ দেখি তার বউ রান্না করবে, শোল মাছের আঁশটা দেখি শোল মাছের রান্না, সব মাছ তো একভাবে রান্না হয় না। তো ইলিশ মাছের মতো ভাবা রান্না হয়, তারপর খলিজা মাছ এরকম আছে। কোন মাছে কী মশলা দিলে ভালো সুস্বাদু হয়, সেটা যদি ঘূর্ণি অর্থাৎ রাঁধুনি যদি বুঝতে পারে, রাঁধুনি বলতে যে গৃহস্থের বউটাই রাঁধুনি, সে যদি বুঝতে পারে যে পুঁটি মাছ কীভাবে রান্না করা হয়, এটা ডাইকে মাছ কীভাবে রান্না করা হয়, এটা ট্যাংরা মাছ, এই আজ মাছগুলো যে বেশিয়ে নিয়ে আসে বাজার থেকে, তাহলে কিন্তু তার বউ চিনল না যে মাছটা কী মাছ কিনছে আমার সামনে। এটা ভাবলাম, যার জন্য আমি ভাবলাম যে না, এটাকে বিলুপ্তির দিকে আমি একটা সংগ্রহ করে রাখি। এটা আমার পাগলামি। এটা ঠিক কথা বলেছেন। অনেকেই এখন অবধি বলতে পারবে না, বাড়ির গৃহিণীরা, কোনটা ঘাড়িয়া মাছ আর কোনটা হলো বাঁচা মাছ। হ্যাঁ, বাঁচা আর ঘাইরা একই রকম দেখতে, কিন্তু ফইটটা অন্যরকম। এবার বৈরালি, পাথর চাটা, ঘোকসা একই রকম, কিন্তু কোনটা হলো আদত বৈরালি, ফইরের রংটা কেমন হবে, তাই না? সেটা রাঁধুনিরা বুঝতে পারে না, গৃহস্থের বউরা। অবশ্য তার ছেলেই কিন্তু মাছ নিয়ে বই করতেছে। তো আমার এখানে মাছের এই সংগ্রহ দেখতে আসে যারা মানে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে, যেমন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আসে, প্রধান বিশ্ববিদ্যালয় থেকে, নিশিময়ী হাই স্কুল থেকে আসে, এরকম আসে। হচ্ছে পাগলামি নয়। আচ্ছা, আরেকটা ভাষা লেখা আছে, বিঘা প্রতি মাপ, হাজার পোড়াই শাক, ছোট বড় জলাশয়, সব পুকুরে মাছ হয়। হ্যাঁ, এটা পাগলামি এবং ছন্দমে মিলে কিন্তু বিঘা প্রতি, আমরা 1 বিঘা পুকুরে 1000 মাছ থাকে, ছোট বড় জলাশয় সব পুকুরে মাছ হয়। আরও কি আছে, ঢালু পার গভীর নয়, ভালো পুকুর সবাই কয়, সবাই গরিবন, বর্ষ চাষে দেই মন, ওই জন্য রক্ষিত মন। এই হচ্ছে পাগলামি। হ্যাঁ, মানে মোর বাড়ি যে মুখের কথা কেন, এটা শিক্ষণীয় ব্যাপার হয়েছে। এটা তো মশলা তো এলে ভাষা নাই। হ্যাঁ, দেখেনি পরে মিটিং করলে যে একটা ট্যালেন্ট উৎসব হবে, মানে ছেলে মেয়েদের ট্যালেন্ট, মানে পড়াশোনার ট্যালেন্ট, ব্যায়ামের, যোগ ব্যায়ামের ট্যালেন্ট, গান বাজনার ট্যালেন্ট হিসেবে উৎসব হবে। সেই ট্যালেন্ট উৎসবে টাকা দেওয়া, প্রথম পুরস্কার হবে, প্রথম পুরস্কার 30,000 টাকা। জিনিসটা পরিষ্কার করে মিডিয়ার মধ্যে করে, লক্ষ্মীবাবু আপনি 30,000 টাকা দেন, প্রথম পুরস্কার আপনাকে দিতে হবে। প্রথম পুরস্কার আপনাকে দিবে, আপনার হাত দিয়ে দিতে হবে, কারণ আপনিও একটা ট্যালেন্ট। তো একটা খবর শুনে এলাম আপনার এখানে, বিশেষ একটা খবর। সেই খবরটা আপনার মুখেই শুনবো পরে, তার আগে আপনার সাথে একটু গল্প করি। গল্প হচ্ছে আপনার যে এই যে মৎস্য চাষির জীবন এবং আপনার
বাড়িতে প্রবেশ করতে করতে দেখলাম কি সুন্দর সব বাণী লেখা, সেগুলো কি আপনারই লেখা, আপনারই তৈরি বাণীগুলো? হ্যাঁ, অনেকটা মানে আমি মাছ চাষ শুরু করছি প্রায় 40 বছর আগে, এবং ছোটো পরিবার থেকে মাছ চাষ শুরু করছি। সেটা আজকে পুকুরকে জিকিতে পুকুরে বড় হলো, এবং মাছগুলোকে পুকুর পাড়ে থাকতে থাকতে ভাবলাম যে মাছগুলো কী চায়, ওটা আমি দেখলাম, বুঝলাম, এবং মৎস্য দপ্তর থেকে ট্রেনিং নিয়ে দেখলাম মাছের যে বাণীগুলো, এই বাণীগুলো পরে ভাবলাম পুকুরে চুন না দিলে হয় না, সাগর নুন না দিলেও হয় না, এই শাকের সঙ্গে পুকুরের মানে মিল করিয়া, যার জন্য লিখলাম পুকুরে চুন তরকারির নুন, এছাড়া সম্ভব নয়। এইভাবে আস্তে আস্তে এই ভাষাগুলো আসলো আমার। মানে আপনার এটা হচ্ছে অনুভব, আপনি যেটা অনুভব করছেন সেটাই আপনি ভাষায় প্রকাশ করছি। বাহ। আচ্ছা, আপনার এই যে মৎস্য চাষ আপনি করতেছেন, আপনার এটা কয় প্রজন্মে? মানে আপনার বাবাও কি এই পেশাতে ছিলেন? না, আমার বাবা সাধারণ কৃষক ছিল, হাল চাষ করতো। হ্যাঁ, হাল পাট চাষ করতো। আমাকেও বাবা মোটামুটি 13 বিঘা জমি দিয়ে উনি চলে যান। আমরা 3 ভাই। বাবার এই 40 বিঘা মতো জমি ছিল, আমাকে 13 বিঘা জমি দিয়ে বাবা চলে যান। পরে আমি দুই দুটা পুকুর দেখে ওখান থেকে আমার অনুভব হয় যে মাছ চাষ করলে লাভবান হওয়া যায়। তখন থেকে শুরু করলেন? হ্যাঁ, তখন শুরু করলাম। মানে আপনি বললেন 40 বছর আগে আপনি শুরু করেছেন। হ্যাঁ। আজকে এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 73। তার মানে যখন একদম পুরো যুবক আপনি? পুরো যুবক আমি। তখন থেকে এটা হ্যাঁ, শুরু? তখন আমি দুয়াইশুয়ে দিলে পুকুর, দুয়াইশুয়ে একটা দেবতা আমাদের বরিগের অঞ্চলে পড়ে। এই দুয়াইশুয়ে একটা প্রবাদ আছে, দুয়াই যে যদি মাছ মারা হয়তো বাহ, অর্থাৎ দুয়াইতে 100, 200, 500 লোক যখন মাছ একসঙ্গে মারা হয়তো ওটাকে বাহ বলে। এই বাহ যদি দুয়াই নদীতে হইতো, তার 3-4 বিঘা দূরে হচ্ছে সুয়াই নদী। দুয়াইতে মাছ মারে সুয়াইয়ের জল আপনি ঘোলা হইতো। আবার উল্টো ভাগে যেদিন সুয়াইতে মাছ মারা হইতো, হ্যাঁ, সেদিন দুয়ের জল আপনি ঘোলা হইতো। এবং দেবী আছে, অষ্টমীর স্নান হয়। এই দুয়াইশুয়ের পুকুর আমার এক আত্মীয় চাষ করে, 13-14 বিঘা করে পুকুরগুলো। তখন আমি ভাবলাম যে 13 বিঘা পুকুরে যদি 1 লাখ মাছ ছাড়া হয়, তাহলে 1 টাকা করে বেচলে 1 লাখ টাকা হয়। আর 40 বছর আগে 1 লাখ টাকা মানে খুব কঠিন, অনেক দূরের টাকা। এই অনুভবে ভাবলাম যে মাছ চাষ এরকম করলে বোধহয় ভালোই হবে, তাই মাছ চাষ ধরছি। বর্তমানে আপনার মোট যত পুকুর আছে কত বিঘা হবে সেটা? আমরা মোটামুটি এখন 85-80 বিঘা জমি নিজস্ব, যেটা কেনা জমি চাষ করি। তা বাদেও আমরা বহু পুকুর লিস্টে চাষ করি, তাতে 100-200 বিঘা তো বটে। এই যে এতগুলো পুকুর আপনি চাষ করেন, এটা যেমন আপনার একটা পেশা, প্রচুর লোকের তো কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই মাধ্যমে। হ্যাঁ, মানে এখানে আমাদের মাছ চাষির সঙ্গে মাছ মানে কি লোক ছাড়া হবে না। আমাদের 18-20 জন লোক আছে। সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের এখন প্রজনন করা, অর্থাৎ মাছকে আমরা যে ব্রিডিং করি, এই ব্রিডিংয়ে 18-20টা লোক লাগে। যেমন তেমনি এই প্রজনন করতে গিয়ে আমার এখান থেকে বিক্রি হয় কয়েক লক্ষ কোটি বিলিয়ন, জানি না সংখ্যাটা। আমাদের প্রতিদিন প্রায় 100 কোটি মাছ পোনা তৈরি করতে আমরা করি, এবং সেটা 3 মাস ব্যাপী আমরা শুধু মাছের পোনা ব্রিডিং করার পরে বাচ্চা লোকে বিক্রি করি, মানুষের কাছে চাহিদা করি। মানে ফিশলিংস হ্যাচারি যেটা বলে। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে আপনি বিরল কোনো প্রজাতির মৎস্য আপনি এখানে এই ব্রিডিং এর মধ্যে নিয়ে আসছেন? যেমন মানে বিরল বলতে গেলে যেমন নদীয়ালি মাছ আছে, বৈরালি। এই নদীতে ছাড়া বৈরালি তো চাষ হয় না। এই বৈরালি আমাদের কুলিয়া মৎস্য দপ্তরের উদ্যোগে এবং আমার পুকুরে এই বৈরালি একটা চাষ হয়েছিল, এবং সেটা লাভজনক চাষ হয়েছিল। সেই বৈরালি আমাদের জামাই ষষ্ঠী কুচবিহারের ভবানী বাজারে বিক্রি হয়েছে। হ্যাঁ, খুব মানে, এবং সেটা পেপার পত্রিকাও লিখছিলেন। যে আপনার এই মৎস্য চাষের জীবনে আপনার সবচেয়ে বড় অভিজ্ঞতা বা সবচেয়ে বড় প্রাপ্তি কি মনে হয় আপনার? সবচেয়ে প্রাপ্তি এইটুকুই মনে হয়, আমি তো এই প্রতিদিন আমরা জল দেখি, আর মাছগুলোকে দেখি মাছ চলাফেরা করে কীভাবে করে, অর্থাৎ মাছের সঙ্গে মাছের ভাষা বুঝি আমি। মাছ কী চাচ্ছে, মাছের কী প্রয়োজন, জলটা কী চাচ্ছে, জলে কীভাবে প্লাঙ্কটন তৈরি করা যায়। এটা যেমন আশ্চর্য বিষয়, পড়াশোনা না করিয়ে আমার যেটা জ্ঞানলব্ধ হয়েছে, সেই অনুপাতে সেইটার ধাসে আমাকে মাথামা কলেজে আমাকে ডাকছে আমাকে ইন্টার্নশিপ ক্লাস মৎস্য দপ্তরে নেওয়ার জন্য। আজ 3 বছরের ক্লাস নিচ্ছি। এই যে আমি পড়াশোনা না করার পরে মাছের সঙ্গে যে আমার যোগসূত্র, যার মাছের সঙ্গে আমার কথাবার্তা কোয়া, এটা একটা সাধনার তৈরির মতো অবস্থা, সেটা আজকে প্রকাশ হচ্ছে আমার মধ্য দিয়ে। এটাই আশ্চর্য বস্তু। মানে
আমরা যতদূর জানি, আমরা উত্তরবঙ্গের এই টোটাল কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মাছের কথা যদি আসে প্রথমেই আসে লক্ষ্মীকান্ত। মাছ মানেই লক্ষ্মীকান্ত বর্মন। এই যে নামের সঙ্গে একটা পেশা পুরো জুড়ে গেছে, এবং আপনি মৎস্য পেশা তো অনেকেরই আছে, কিন্তু আপনার যে ভালো লাগা, এই যে মাছের প্রতি যে একটা বিশেষ টান, এই যে এত কাব্য কবিতা আপনি লিখে রাখছেন মাছকে নিয়ে, এইটা কিভাবে আপনার তৈরি হলো বিষয়টা? এইটা কীভাবে হবে, যেরকম আমি প্রথম যখন আমাকে বরেলি উৎসব, একটা বরেলি উৎসব হচ্ছে, বরেলি মাছ চাষ করার পরে যখন আমার সফলতা আসছে, তখন বরেলি উৎসব করছে কুচবিহার মৎস্য দপ্তর। এই কুচবিহার মৎস্য দপ্তর তখন বরেলি উৎসবে আমাকে মঞ্চে ডাকছিল মাননীয় মৎস্য পাগল লক্ষ্মীকান্ত বর্মনকে, মৎস্য পাগল লক্ষ্মীকান্ত বর্মনকে মঞ্চে ডাকা হচ্ছে তার পুরস্কার দেওয়ার জন্য। অর্থাৎ সম্মানীয় মৎস্য পাগল লক্ষ্মীকান্ত, এই মৎস্য পাগলটা আমার সামনে যে একটা নতুন করে একটা মাত্রা পাইছে, সেই দিকে ভাবলাম যে ঠিকই তো আমি পাগল। এই যে পাগল শব্দটা আসছে, সেই পাগল স্বামী বিবেকানন্দ দেখছি, অনেক সাধকরা ক্ষেত্রে পাগল বলা হয়, তা আমিও একটা পাগলের মধ্যে। এই যে মৎস্য পাগল হিসাবে আমাকে মঞ্চে ডাকা হয়েছে, সেদিন আমার বুক চোখের জল এসেছে, সত্যি আমি পাগল হতে পারবো কি? মানে এটা আপনার সাধনা বলতে পারি। হ্যাঁ, অনেকটা। আচ্ছা, এরকম কখন হচ্ছে? সাধনা পথে তো বিচ্যুতিও হয়। আপনার যেমন বিচ্যুতি বলবো না, আপনার এই ব্যবসা ধীরে ধীরে উন্নতি হয়েছে। আপনি 12 বিঘা জমি থেকে শুরু করলেন, আপনি অনেক ব্যবসা, যেমন আরো অন্যান্য ব্যবসাতেও আপনি সফল। আপনার একটা তেলের পাম্পও আছে, এরকম অনেক হিমঘরও আছে, প্রকাশ্যে আছে, হিমঘর আছে। এই যে মৎস্য চাষের ক্ষেত্রে এরকম কখনো হয়েছে কি, একটা বিশেষ কোনো চারা আপনি মনে করলেন এটা করব, এটা নিয়ে আমি, সেটা সফল হওয়া গেল না, এরকম কিছু হয়েছে? না, আমার ক্ষেত্রে হয়নি। আমি মনোযোগ করে কাজ ধরে করি। যেরকম আমার ছেলে এবং আমার যে কর্মচারী যে 10-12-15 জন আছে, এরা আমার মনে হয় না যে ওরা আমার অপরের পরিবারের ছেলে। আমি ওদেরকে বেটার মতো দেখি, বেটার মতো ভালোবাসি। ওদের সঙ্গে আমরা আলোচনা করে আমরা কাজগুলো আগাই। অর্থাৎ আমি যে কাজটাই করি না, নতুন কাজ পুরানা কাজ, মানে ভুল যেটা হতে চলছে, তখন আমি আমার যে কর্মচারী বললে ভুল হয় যারা, আমার যে সঙ্গে সহযোগিতা করে যারা কর্মচারীর মধ্যেও পড়ে, তো ওদের সঙ্গে পরামর্শ করে আমি দেখেছি ওদেরও কি সামান্য জ্ঞানের উপরে আমার সফলতা বেশি ভাগে এসেছে। যা বর্তমানে যে বিভিন্ন ধরনের ধরেন হাইব্রিড মাছ বাজারে আমরা দেখি, মাগুর, কই, কেউ বলে ভিয়েতনামের কই, থাইল্যান্ডের কই, এইগুলোর সম্বন্ধে অনেক গুজব আছে, আবার সত্যিও আছে। এই বিষয়টা আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন এই মাছগুলোর সম্বন্ধে? হাইব্রিড বলতে কোনো বস্তু হয় না। অর্থাৎ যে মাগুরগুলো একটা হাইব্রিড বলা হয়, এটা শঙ্করাচার্য, অর্থাৎ ওদের সংকরায়ন করা হয়, সংকরায়ন করার পরে হাইব্রিড মাগুর বলা হয়। কিন্তু ওটা সংকর, যেমন গরুকে সংকরায়ন করার পরে গরুর দুধটাকে বেশি নেওয়া হয়, এরকম মাগুরটা। কিন্তু সেই মাগুর থাইল্যান্ড মাগুর, এই মাগুরটা কিন্তু আমাদের ভারতবর্ষে এখন নিষিদ্ধ চাষ হয়েছে, কেননা এরা মৎস্যভোগ, এবং এরা মানে প্রোটিনের ব্যাপারেও খুব খারাপ দিক আছে। আমাদের মৎস্যভোগ মধ্যে পড়ে হাইব্রিড মাগুরটা। এবং ইদানিং আমাদের যেটা বিঘেট মাছও কিন্তু আমাদের ভারতবর্ষে ওটা চাষ না করার জন্য বলা হচ্ছে। এগুলো পুকুরের ক্ষতিকারক। আচ্ছা, যা ধরেন এই যে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে রাজবংশী সম্প্রদায় হচ্ছে শিকার পাগল, যেটা জানি। আপনি কিছুক্ষণ আগে বললেন বাহ বললেন না? বাহ, যেটাকে মাছ সবাই মিলে একখানে চাষ করে একসাথে, এটা একটা শিকারেরই রূপ বলা যায়। ঠিক তো? এইটা কি বলেন তো, এই বাহ ধরা ব্যাপারটা পুরো একটু যদি বিস্তারিত বলেন। বিস্তারিত বলবো। অর্থাৎ আমাদের মাথায় 1 ব্লকের, আমি কিন্তু গোপালপুর অঞ্চলেই একটা স্থায়ী বাসিন্দা। এখানে আমাদের শিউলিটা নদী আছে। এই শিউলিতে আজ থেকে আমি 40-50 বছর আগে দেখেছি যে ওখানে হাটে ঢোল ডাঙা হইতো। ঢোল মানে টিন দিয়ে ঢোল ডাঙা হইতো। এই ঢোলটাকে বলতো যে আজকে
পাড়াগুড়ি একটা কুড়া আছে, মাছ মারা হবে। আজকে কায়তা কুড়া মারা হবে অমুক তারিখে, সেটাকে হাটে ঘাটে ঢোল ডাঙা হইতো, মানে টিন দিয়ে ঢোল ডাঙা। আর সেই দিন যেদিন বলা হতো যে শনিবার দিন পানাগুড়ি মাছ মারা হবে, সেই শনিবার দিন সকাল 6টা-7টায় আমাদের পানাগুড়ি চারিপাশে যে বাহু মারার যে লোকগুলো, তার জাল ঝাঁটি, তারপরে মানে অনেক কিছু নিয়ে, তার মাছ মারার সরঞ্জাম, টেপাই, ভুরুং, তারপর অনেক কিছু নিয়ে ওরা চারিপাশে ভর্তি হয়ে যেত। এই ভর্তি হয়ে যেত, কিন্তু কেউ জলে নামতো না। জলে না নামিয়া ওখানে পূজা দেওয়া হতো, অর্থাৎ একটা বাতাসা ধূপকাঠি দিয়ে পূজা দেওয়ার পরে সবাই মিলে একসঙ্গে একেইবারে জলে নামতো। এবং এবার ওই কুড়াগুলোকে মানে বিলটাকে এমাথা থেকে মাথা মারতো, মাথা থেকে মাথা মারতো। আবার যখন বাহু মারা শেষের দিকে, তখন কিন্তু বলা হতো আগামী বুধবার কায়তা কুড়া মারা হবে, এইটাই ছিল। আর ওই তখন আমাদের বোয়াল প্রচুর ছিল, শোল ছিল, এগুলোকে দড়ি হালিজি করিয়া মাছ ধরতো, রাখতো। এইটা অঘ্রাণ পৌষ মাসে হয়, প্রথম অঘ্রাণ থেকেই হয়। একটা জিনিস আপনার কাছে জানতে চাইব যে ধরুন এই যে ধরুন কেউ বলে যে শিউলি, যেটা শিউলি নদীর পুঁটি নাকি খুব সুস্বাদু, তারপরে বাউনিয়ার মাগুর মাছ খুব সুস্বাদু, এইটা কেন হয়? একটা নদীতে এক এক রকম মাছের স্বাদটা। এটা শিউলিতে হচ্ছে শিউলি একটা, এই শিউলিটির যে বহর আছে, অর্থাৎ মানে ওদের যে বহর, মানে লম্বা তো সে অনেক দূরে, কয়েক কিলোমিটার, কিন্তু বহর বলতে গেলে এখান থেকে মানে চওড়াটা, এই চওড়াটা অনেক। এই চওড়াটা যেটা আমরা দেখতেছি ষোলোবার থেকে, তাতে মনে হয় এটা একটা পুরাকালে নদী ছিল, একটা বিশাল নদী ছিল, যার জন্য এত বড় বহর দিয়ে নদীটা বয়ে যাচ্ছিলো। অর্থাৎ নদীটা মরে যাওয়ার পরে এখানে অনেক কুড়া হয়ে গেছে, অর্থাৎ কুড়া মানে পুকুর, বিলের মতো বিল হয়ে গেছে। এই বিল হওয়ার হয়েছে। আর বর্ষাকালের আগে মুহূর্তে কিন্তু এখানে পাট ধান চাষ হয়। এই শিউলি নদীর যে জমিগুলো আছে, একটা কয়েক হাজার বিঘা জমি, সেটা এই চাষ হয়। চাষের পরে এখানে পাট কাটি নেয়, ধান কেটে নেওয়ার পরে এখানে মানে আপনি অর্থাৎ আপনি প্রাকৃতিক নিয়মে এখানে মাছগুলো ব্রিডিং হয়, নদীর উপরে বাচ্চা হয়, শিঙি, মাগুর, কই, শিঙি সবাই বাচ্চা হয়। হওয়ার পরে প্রচুর মাছ হয়, বোয়াল হয়, উদয় হয়। কিন্তু এখানকার মাছগুলো স্বাদ এই কারণে আছে, এই যে চাষ করে গেল চাষিরা, জমিটা চাষ করার পরে ওখানে পাটের, ধানের যে মানে যেটা পচন, তারপরে যে আপনার প্লাঙ্কটন খাবার তৈরি হয়, সেখানে এত সুন্দর হয় শিউলি নদীর উপরে, যার জন্য পুঁটি মাছগুলো এই ভাদ্র মাসে এখানে পুঁটি মাছের তেল হয়, যে তেল হয়, তেলে ভাজিয়ে খাইতে হয় না। আমাদের এই মাথামার উপরে এই পুঁটি মাছগুলোকে কাঠখোলা করে খায়, অর্থাৎ মাছটাকে শুধু ধুয়ে নেয়, তারপরে উনুনে চাপায় দেয়, তেল দেয় না, ওই পুঁটি মাছগুলোকে আঁচ দেওয়ার পরে ওটাকে আঁচ দিতেই তেলে ভর্তি হয়ে যায়, ওই খায়। তারপর ধান চিরা দিয়ে খাইতে কত সুস্বাদু। এটা অনেক আমাদের পূর্বপুরুষরা যেমন খাইতো, ইদানিংকালেও যদি এই শিউলির পুঁটির মাছের কাঠখোলা কেউ যদি খায়, তাতে তার মুখে লেগে যাবে যে না, এটা কীরকম কীভাবে তৈরি হইলো। এই হচ্ছে পুঁটি মাছ শিউলির। এইখানে আপনার এখানে যে দেখছি যে সব জারের মধ্যে বিভিন্ন রাখা আছে, এখানে সবই কি আপনার পুকুরের মাছেরই প্রজাতি সব এগুলো? না, এটা আজ থেকে প্রায় 20-22 বছর আগের থেকে যখন দেখলাম যে মাছগুলো হারিয়ে যাচ্ছে, আর নদী নালা মাছগুলো কীটনাশক ওষুধ দিয়ে মারা যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তখন আমি ভাবলাম যে না, এই মাছগুলোকে সংরক্ষণ করি। কেউ হয়তো পুঁটি মাছ দেখতে পাবে না, কেউ হয়তো চ্যাং মাছ দেখতে পাবে না, কেউ হয়তো ভোদাই মাছ দেখতে পাবে না, ওটা সংরক্ষণ করছি। বিভিন্ন নদী নালা খালবিল থেকে, আমার পুকুর মাছেও কিছু আছে, নদী নালা খালবিল, উত্তরবঙ্গর নদী নালা খালবিল থেকে পড়েছে। 156 প্রজাতির ছিল, কিছু ভেঙে গেছে, একটু কম হবে আর কি। 156 প্রজাতি, কয়েকটা নাম বলেন তো র্যান্ডাম। যেমন পুঁটি কিন্তু বহু রকমের পুঁটি, চ্যাপটা পুঁটি, তারপরে ঢেবড়া পুঁটিরও পুঁটি আছে, চ্যাং, ষাটি, শোল, বোয়াল, ষাটি, এরকম চ্যাং জাতীয়। তারপরে গোতা, গোসি, তুড়ি, তারপরে কুচিয়া, এই একটা জাতীয়। তারপরে ধরেন বালাচাটা, ঢেড়াই, খলসিয়া, চোপড়া, ধুতুরা, এই যে আমাদের উত্তরবঙ্গে যে মাছ, এই ধুতুরা মাছ আমাদের যে মাছগুলো নদী নালায় হচ্ছে, এই ধুতুরা মাছই কিন্তু বিদেশে রঙিন মাছ হিসাবে শৌখিনরা ওখানে সংগ্রহ করে রাখতেছে, এবং ওখানে রপ্তানিতেও অনেক টাকা পাচ্ছে। এই ধুতুরা মাছ রঙিন আকারে সংরক্ষণ করছে বিদেশে।
আমাদের এখানে আশেপাশে অনেক জায়গার নাম আছে, কইমারি, সাটিমারি, খৈলসামারি, এই জায়গাগুলো কি মাছের নামের থেকেই হয়েছে? হ্যাঁ, এই নিয়ে একটা কবিতা আছে আমার আমার কাছে, কবিতাটা আমার ঠিক মনে নাই। অর্থাৎ আমাদের যে কুচবিহার একটা জেলা, এই জেলায় যেমন আছে সাটিমারি, কইমারি আমাদের আমাদের কেদার অঞ্চলে পড়ে, পুটিবাড়ি আমাদের গোদনাহাট অঞ্চলে পড়ে, তারপরে চ্যাংমারিটাও তো দূরে ধুপগুড়ির দিকে পড়ে। হ্যাঁ, এইরকম শোলমারি আছে, আর শোলমারি আছে, বোয়ালমারি আছে। এরকম আমাদের কুচবিহার যে আমাদের এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এখানে আমাদের জলাভূমি ভর্তি। এই জলাভূমিটা যদি বসতবাস আরেকটু নজরে দিত, তাহলে আমাদের এই কুচবিহার যে বেকারত্ব, এই বেকারত্ব থাকতো না আমি মনে করি। এবং বর্ষা দপ্তরের উচিত এই জলাভূমিটাকে ঠিকরকম রেখে যুবক যুবতীদের কাছে ব্যবহার করা। আপনাকে একটা প্রশ্ন করব শেষ, তারপরে আপনার থেকে যদি অতিরিক্ত কিছু আপনি বলতে চান, মানে আমার ভান্ডার শেষের দিকে আর কি, আপনার তো অপূরণ ভান্ডার, আপনি আরো বলবেন আপনার থেকে। সেটা হচ্ছে, আপনি কখনো ইলিশ মাছের কৃত্রিম প্রজননের কথা ভেবেছেন? ইলিশ মাছের কৃত্রিম প্রজনন কলকাতা দিয়ে হচ্ছে, সেটা বৈজ্ঞানিক আছে তাদের কাছে। যেমন হারুবাবু একটা লোক আছে, তার বেটা বাবলু ঘোষ আছে নৈহাটির উপরে, ওরা অনেক টাকা পাচ্ছে। এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অর্থানুকূলে, অর্থাৎ তাদের টাকা, একটা বরাদ্দ টাকা সেখানে খরচ করে কৃত্রিমভাবে ওরা করতেছে। এই ইলিশ মাছ তো এমন একটা মাছ, নদীতে ধরা, আমাদের জলঢাকা নদীতেও কিন্তু বর্ষাকালে ইলিশ পাওয়া যায়। ইলিশ এমন একটা মাছ, আমাদের বাপ চোদ্দ ঠাকুর প্রতিবেশীরা বলে ইলিশ মাছ ধরার সঙ্গে সঙ্গে মারা যায়। এই যে একটা কঠিন ব্যাপার, মানে ওকে হাত দিলেও মারা যায়, আর জালে উঠার সঙ্গে সঙ্গে মারা যায়, এটা কঠিন ব্যাপার। সেটা আমাদের এখানে হয়নি, সম্ভব হয় নাই। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে, বিশেষ করে নৈহাটির উপরে বাবলু ঘোষ, যার বাবা আছে নীলু ঘোষ, ও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাছ চাষের জনক। হ্যাঁ, ওরা ভাবতেছে এবং করার চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ, আপনার বর্তমানে এরকম যায় আর তাদের আপনার বর্তমানে পরিবারে কে কে আছেন? আমার পরিবার এখন 3 ছেলে, হ্যাঁ 2 মেয়ে বিয়ে হয়ে গেছে, 3 ছেলে আমার পরিবার আছে। আমাদের 3 ছেলের মধ্যে বড় ছেলে আমার মাছের সঙ্গে যুক্ত আছে, ছোটো ছেলেরাও আছে, কিন্তু ওরা এখন যেমন পেট্রোল পাম্পে আছে, তারপরে হিমবরে আছে, ওদের ব্যবসা ওইদিকে যায়। কিন্তু বড় ছেলে আমার সঙ্গে এবং বর্ষা দপ্তরের সঙ্গে সব যোগাযোগ আছে। হয়তো আবার 2টা ছেলে আবার কাজ করবে না মাছ চাষে, কিন্তু আমার বড় ছেলে যে নারায়ণ বর্মন, সে অনেকটা এগিয়ে গেছে মৎস্য দপ্তরে। আমার বয়স হওয়ার কারণে আমি ভাবছি না ওকে আগিয়ে দেই, এবং আগাচ্ছে যতটুকু পারে। ও এখন চাষবাস যেমন দেখতেছি, তেমন আমাদের চাষবাসের যে মানে মানুষের পরিষেবা, অর্থাৎ কোন পুকুরে কোন পোনা হবে, কীভাবে মাছ হবে, এটা দেখাচ্ছে আমার বড় ছেলে আপাতত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, সম্মান, প্রণাম জানাই। আপনি মাছে ভাতে বাঙালি আমরা বলি, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ মাছ এত ভালোবাসে, জায়গার নাম মাছের নামে। সেই মাছ আপনি তার প্রচার প্রসার, ভালো লাগা, ভালোবাসা, আপনি নিজেই বললেন আপনি পাগল মাছ চাষের জন্য। এই সব কিছু নিয়ে আরেকবার আপনাকে সম্মান জানাই। এত সুন্দর সময়, এতগুলো অভিজ্ঞতা আমার সাথে আপনি বর্ণনা করলেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটা বিশেষ খবর যেটা শুনলাম, যে আপনি সম্মানিত হয়েছেন, আপনার সম্মানে আমরা এখানকার এতদ অঞ্চলের প্রতিটা মানুষ সম্মানিত। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রধান যিনি ব্যক্তি, অর্থাৎ রাজ্যপাল এবং তার স্ত্রী, 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আপনাকে নিমন্ত্রণ জানিয়েছে। এটা একটা বিশেষ প্রাপ্তি, এইটা আমি শুনেছি। এটা কি সত্যি তাই? হ্যাঁ, আমি গতকাল কি মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার আমার দুপুরবেলায় কুচবিহার মৎস্য দপ্তর এবং আমাদের রাজ্য যে মৎস্য দপ্তর, ওখান থেকে আমাকে ফোন করে জানায় যে আমাকে রাজ্যপাল নিমন্ত্রিত করলো, এবং সেই নিমন্ত্রণের কার্ড পাঠাইলো, এবং আমাকে যাইতে বললো। এরকম একটা কর্মসূচি আছে।